হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইনফোটেনমেন্টে সকলকে স্বাগত জানাই। এসএসসি এমটিএস 5 ফেব্রুয়ারি 2026 শিফট 1-এ আসা 25টা জিকে কোশ্চেন আমরা আজকে প্র্যাকটিস করব। তো আজকের প্রথম কোশ্চেন হচ্ছে 1969 সালের আগে ভারতের একমাত্র জাতীয়করণকৃত ব্যাংক কোনটি ছিল? তো 1969 সালে মোট 14টি ব্যাংক জাতীয়করণ করা হয়েছিল এবং তার আগে শুধুমাত্র এসবিআই জাতীয়করণকৃত ছিল। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, এসবিআই। ভারতের দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? তো লক্ষ্যমাত্রা ছিল 8.6% প্রবৃদ্ধি, এটা ভুল রয়েছে। দ্রুত শিল্পায়ন ছিল এই পরিকল্পনার লক্ষ্য, এটা ঠিক। তো এখানে আমাদের অ্যান্সার হলো শুধুমাত্র 2, ঠিক অপশন বি। তো দেখো, ভারতে 1956 সালের শিল্পনীতি প্রস্তাব সম্পর্কে নিম্নলিখিত কোন বিবৃতিটি সঠিক? এটি শিল্পগুলিকে 3টি শ্রেণীতে বিভক্ত করেছিল। প্রথম শ্রেণীর শিল্পগুলি ছিল কেবলমাত্র ব্যক্তিগত মালিকদের জন্য সংরক্ষিত। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন এ, শুধুমাত্র একটাই ঠিক রয়েছে আর 2 নম্বরটা ভুল রয়েছে। 1956 সালে শিল্পনীতি প্রস্তাব আইপিআর 1956, যা ইন্ডাস্ট্রিয়াল পলিসি রেজুলেশন 1956 নামে বেশি পরিচিত, 1956 সালে সংসদে গৃহীত হয়েছিল। এটিকে দেশের অর্থনৈতিক সংবিধান বলেও বলা হয়। এর অনুযায়ী সামাজিক অর্থনৈতিক নীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত একটি সমাজতান্ত্রিক ধাঁচের সমাজ প্রতিষ্ঠা করা। এটি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলাকালীন প্রণীত হয়েছিল। ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা কত? ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা হচ্ছে 13 কিমি, অপশন এ 13 কিমি। ট্রোপোস্ফিয়ারের গড় উচ্চতা প্রায় 13 কিমি। উচ্চতার সাথে সাথে বায়ুমণ্ডলে ঘনত্ব কমতে থাকে। বায়ুমণ্ডল বিভিন্ন স্তর নিয়ে গঠিত। তো এখানে সবটা স্তর নিয়ে আলোচনা করা হয়েছে। দেখো, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, আমি সবটা পড়ছি না, তোমরা স্ক্রিনশট নিয়ে নাও। তারপর মেসোস্ফিয়ার, আয়নোস্ফিয়ার আর এক্সোস্ফিয়ার, ঠিক আছে। ভূত্বকের প্রেক্ষাপটে মহাদেশীয় ভরের প্রধান খনিজ উপাদানগুলি হলো সিলিকা এবং অ্যালুমিনা, ঠিক আছে। অপশন এ, ত্বক বা পাতলা আবরণের মতো ভূত্বক পৃথিবীর সর্বোচ্চ স্তর। মহাদেশীয় ভূত্বকের পুরুত্ব প্রায় 10 থেকে 30 কিমি এবং এটি প্রধানত সিলিকা ও অ্যালুমিনা দিয়ে গঠিত, যাকে সিয়াল বলা হয়। আর মহাসাগরীয় ভূত্বকের পুরুত্ব প্রায় 5 থেকে 10 কিমি এবং এটি প্রধানত সিলিকা ও ম্যাগনেসিয়াম দিয়ে গঠিত, যাকে সীমা বলা হয়। খ্রিস্টপূর্ব 297 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের পর কে মৌর্য সাম্রাজ্যের শাসক হন? তো 297 অব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের পরে মৌর্য সাম্রাজ্যের শাসক হন বিন্দুসার। চন্দ্রগুপ্ত মৌর্য সফলভাবে ভারতীয় উপমহাদেশকে একটি সাম্রাজ্যের অধীনে একত্রিত করেছিলেন। চন্দ্রগুপ্ত 324 খ্রিস্টপূর্ব থেকে 297 খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসন করেন এবং পরে স্বেচ্ছায় সিংহাসন তার পুত্র বিন্দুসারের হাতে তুলে দেন। বিন্দুসার 297 খ্রিস্টপূর্ব থেকে তার মৃত্যু 272 খ্রিস্টপূর্ব পর্যন্ত শাসন করেন। নিচের কোন পরজীবী পুষ্টি পদ্ধতি ব্যবহার করে? কোনটি পরজীবী পুষ্টি পদ্ধতি ব্যবহার করে? তো এখানে স্বর্ণলতা এবং উকুন দুটোই পরজীবী। তো এখানে অ্যান্সার হচ্ছে অপশন সি। তো পরজীবী উদ্ভিদের উদাহরণগুলো হচ্ছে যেমন স্বর্ণলতা, লেরান্থাস, র্যাফলেসিয়া, মিস্টেলটো আর ওরাবাঙ্কি। আর পরজীবী প্রাণীগুলো হচ্ছে টেপওয়ার্ম, গোলকৃমি, জোঁক, উকুন, প্লাজমোডিয়াম ইত্যাদি। চ্যালকোলিথিক শব্দটির আক্ষরিক অর্থ হলো তামা এবং প্রস্তর যুগ। রাথুয়া নৃত্য, যা রাথুয়া উপজাতির সাথে সম্পর্কিত, কোন ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য? তো রাথুয়া এটা হচ্ছে গুজরাটের একটি লোকনৃত্য, অপশন সি। রাথুয়া নৃত্য ভারতের গুজরাট রাজ্যের একটি ঐতিহ্যবাহী লোকনৃত্য, যা প্রধানত গুজরাটের রাথুয়া উপজাতির মানুষ পরিবেশন করে। এই নৃত্যটি হোলি উৎসবের সময় অত্যন্ত উৎসাহের সাথে উদযাপন করা হয়। এই নৃত্যে রাথুয়া উপজাতির নারী পুরুষরা ড্রাম এবং অন্যান্য বাদ্যযন্ত্রের তালে ঐতিহ্যবাহী পোশাক পরে অংশগ্রহণ করে। ঐতিহ্যবাহী লোকনৃত্য কুনবি নিম্নলিখিত কোন অঞ্চলের অন্তর্গত? তো কুনবি হচ্ছে গোয়ার অন্তর্গত। গোয়ার অন্যান্য নৃত্যগুলো যেমন রয়েছে ফুগদি, কোরদিনহো, গোফ, ঘোড়েমদনী, মুসাল, ঢালো, রোমাল ইত্যাদি। মোটর গাছের মতো কিছু গাছ ড্যাশের সাহায্যে অন্যান্য গাছপালাতে বা বেড়ার উপরে উঠে যায়। তো এগুলো হচ্ছে আকর্ষর সাহায্যে, আকর্ষ বা টেন্ড্রিলস। প্রয়াগরাজে কুম্ভ মেলা কত বছর
অন্তর অনুষ্ঠিত হয়, তো 12 বছর অন্তর অনুষ্ঠিত হয়। কুম্ভমেলা টোটাল 4টি শহরে অনুষ্ঠিত হয়, যেমন প্রয়াগরাজ, হরিদ্বার, উজ্জয়িনী আর নাসিকে। নিচের কোন উৎসব এবং সংশ্লিষ্ট ধর্মের জোড়াটি সঠিক? মহাবীর জয়ন্তী বৌদ্ধ ধর্ম, এটা ভুল। মহাবীর জয়ন্তী জৈন ধর্ম। গুরু নানক জয়ন্তী খ্রিস্টান, এটাও ভুল। গুরু নানক হবে শিখ ধর্ম। বুদ্ধ জয়ন্তী জৈন, এটাও ভুল। বুদ্ধ জয়ন্তী বৌদ্ধ ধর্ম। তাহলে এ বি সি 3টা ভুল। আর বারাওফাত ইসলাম ধর্ম, এটা ঠিক রয়েছে। তরল পদার্থ দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বল কি নামে পরিচিত? তো তরল পদার্থ দ্বারা প্রযুক্ত ঘর্ষণ বল ড্রাগ বা কর্ষণ নামে পরিচিত। বায়ুমণ্ডলীয় চাপে যে সর্বনিম্ন তাপমাত্রায় কোনো কঠিন পদার্থ গলে তরলে পরিণত হয়, সেই তাপমাত্রাকে বলা হয় গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট। বরফ 0°C তাপমাত্রায় গলে পানিতে পরিণত হয়, এটি তার গলনাঙ্ক। নিম্নলিখিত কোনটি সরকার কর্তৃক পরিবারগুলিকে প্রদত্ত হস্তান্তর পাওনা বা ট্রান্সফার পেমেন্টের উদাহরণ নয়? তো এখানে অ্যান্সার হচ্ছে জাতীয় ঋণের সুদ, অপশন বি। লেনদেন ভারসাম্যের প্রেক্ষাপটে নিম্নলিখিত কোনটি মূলধন পুঁজি অ্যাকাউন্টের অন্তর্ভুক্ত নয়? তো এখানে রেমিট্যান্স বা প্রেরিত অর্থ, এটা মূলধন বা পুঁজি অ্যাকাউন্টের অন্তর্ভুক্ত নয়। রেমিট্যান্স এটি সাধারণত চলতি হিসাব বা কারেন্ট অ্যাকাউন্টের অংশ। লেডিস টেলার বইটির লেখককে? লেডিস টেলার বইটির লেখক হচ্ছে প্রিয়া হাজেলা। আর বাকি অন্যান্য লেখকের বইগুলো, যেমন খুশবন্ত সিংয়ের বইয়ের নাম হচ্ছে ট্রেন টু পাকিস্তান। সন্ন্যাসী বিদ্রোহের উপর ভিত্তি করে রচিত আনন্দমঠ বইটির লেখককে? আনন্দমঠ বইটির লেখক হচ্ছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এই উপন্যাস থেকে বিখ্যাত দেশাত্মবোধক গান বন্দে মাতরম নেওয়া হয়েছে। তারপরে হচ্ছে জওহরলাল নেহরুর লেখা দ্য ডিসকভারি অফ ইন্ডিয়া, মহাত্মা গান্ধীর লেখা হিন্দস্বরাজ, মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের লেখা হচ্ছে বর্ণ পরিচয়। 2024-2025 সালে মোট বিদেশি সরাসরি বিনিয়োগ ইকুইটি প্রবাহের মধ্যে নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের অংশ সবচেয়ে বেশি ছিল? তো অ্যান্সার হচ্ছে মহারাষ্ট্র। ভারতের সারফেসি আইন নিম্নলিখিত কোন ক্ষেত্রের সাথে সম্পর্কিত? তো সারফেসি আইন এটা আর্থিক ক্ষেত্র বা ব্যাংকিং ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত। এটি মূলত ব্যাংকের অনাদায়ী ঋণ বা এনপিএ উদ্ধারের জন্য ব্যবহৃত একটি আইন। নিচের কোন স্মৃতিস্তম্ভটি দিল্লিতে অবস্থিত? তো দিল্লিতে হুমায়ুনের সমাধি বা হুমায়ুন স্টম্প অবস্থিত। যেমন হুমায়ুন টম্বস দিল্লিতে অবস্থিত, চারমিনার হায়দ্রাবাদে, ভিক্টোরিয়া মেমোরিয়াল কলকাতায়, গেটওয়ে অফ ইন্ডিয়া মুম্বাই। ফতেপুর সিক্রির পঞ্চমহল এর স্থাপত্য শৈলী কিসের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে? তো অ্যান্সার হচ্ছে বৌদ্ধ বিহার, অপশন বি। ফতেপুর সিক্রির পঞ্চমহল একটি বহু স্তর বিশিষ্ট 5তলা স্থাপনা, যার নকশা ধাপে ধাপে উপরে উঠেছে। এ ধরনের স্থাপত্যশৈলী বৌদ্ধ বিহার বা প্রাচীন বৌদ্ধ মঠের কাঠামোর সাথে মিল রয়েছে। নিম্নলিখিত কোন সঙ্গীত বাদ্যযন্ত্রের গ্রুপটি মেমব্রাভোফোন নামে পরিচিত? তো অ্যান্সার হচ্ছে অবনদ্য বাদ্য। অবনদ্য বাদ্য বলতে সেই সব যন্ত্রকে বোঝায় যেগুলির উপরিভাগ চামড়া দিয়ে ঢাকা থাকে, যেমন ঢোল, তবলা ইত্যাদি। আর ততবাদ্য হচ্ছে তারের যন্ত্র, যেমন সেতার। সুশীর বাদ্য বাতাসের যন্ত্র, যেমন বাঁশি। ঘনবাদ্য মানে কঠিন ধাতব কঠোর কাঠের যন্ত্র, যেমন করতাল। সঙ্গীত গ্রন্থ বৃহদ্দশীর রচয়িতা কে? তো বৃহদ্দশীর রচয়িতা হচ্ছে মাতঙ্গ। বৃহদ্দশী হলো প্রাচীন ভারতীয় সঙ্গীত শাস্ত্রের একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ, যার রচয়িতা মাতঙ্গ। এই গ্রন্থে প্রথমবারের মতো রাগ ধারণার সুস্পষ্ট ব্যাখ্যা পাওয়া যায়। সারঙ্গদেব সঙ্গীত রত্নাকর গ্রন্থের রচয়িতা, রামামত্ত সরমেল কলানিধি গ্রন্থের রচয়িতা।